সাবমেরিন দুর্ঘটনা কেন হয়? এটি বুঝতে হলে প্রথমে আপনাকে সাবমেরিনের খুঁটিনাটি সম্পর্কে ধারণা নিতে হবে। জানতে হবে সাবমেরিন কিভাবে কাজ করে এবং পানির নিচে সাবমেরিন বিভিন্ন অপারেশন পরিচালনা করে কিভাবে। সাধারণত সাবমেরিন স্বতন্ত্রভাবে সাগরে অপারেশন পরিচালনা করে। ডিজেল ইলেকট্রিক শক্তিচালিত সাবমেরিনের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো নির্দিষ্ট সময় পর পর জ্বালানি নেওয়ার ঝামেলা নেই, ফলে এরা মাসের পর মাস একটানা পানির নিচে ঘুরে বেড়াতে পারে। নির্দিষ্ট সময় পর পর এরা হেডকোয়ার্টারের সাথে রেডিও যোগাযোগ করে। যুদ্ধকালে বা মহড়া চলাকালে সত্যিকারের যুদ্ধাবস্থা তৈরির জন্য অনেক সময় ইচ্ছা করে দীর্ঘ সময়ের জন্য রেডিও সাইলেন্স অবস্থায় রেখে দেয়। মোট কথা, সাবমেরিন নিজে থেকে আপনার সাথে যোগাযোগ না করলে এর অবস্থান আপনি সহজে জানতে পারবেন না। আবার নির্দিষ্ট গভীরতায় উঠে আসা ব্যতীত সাবমেরিন রেডিও যোগাযোগ করতে পারে না, ফলে একে সাধারণ যুদ্ধজাহাজের মতো সার্বক্ষণিক যোগাযোগ বা রাডার সোনার দ্বারা শনাক্ত করা যায় না। শত্রুর নজরদারি বা সম্ভাব্য হ্যাকিং থেকে বাঁচতে একে স্যাটেলাইট দ্বারা ট্র্যাকিং করা হয় না। তাছাড়া অতি গভীরতা জিপিএস টেকনোলজি সঠিকভাবে কাজ করে না। বেশিরভাগ দুর্ঘটনা কবলিত সাবমেরিনের ঘটনা তদন্তে দেখা গিয়েছে হয় ভিতরে কোনো অংশে, যেমন টর্পেডো, মিসাইল ইঞ্জিন, নিউক্লিয়ার রিয়েক্টরে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেছে, যার ফলে এটি পাওয়ার সাপ্লাই হারিয়ে যোগাযোগ করতে পারেন। এতে আগুনে পুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে বা অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় ক্রুরা মারা গেছে, কিংবা বিস্ফোরণে সাবমেরিনের বডি ক্ষতিগ্রস্ত হয়ে পানি ঢুকিয়েছে। এর ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ক্র্যাশ ডেপথ লিমিট অতিক্রম করে ধ্বংস হয়ে গেছে। আপনারা জানেন যে পেস্কেলের সূত্র অনুযায়ী পানির যতই গভীরে যাওয়া যায় ততই চাপ বৃদ্ধি পায়। প্রতিটি সাবমেরিন নির্দিষ্ট গভীরতায় যাওয়ার উপযোগী করে বানানো হয়। সাধারণ অবস্থায় একটি সাবমেরিন সর্বোচ্চ যে গভীরতা অপারেশন চালাতে সক্ষম তাকে টেস্ট ডেপথ বলে, এবং যে গভীরতা অতিক্রম হলে এটি ধ্বংস হয়ে যাবে তাকে ক্র্যাশ ডেপথ বলে। দুর্ঘটনায় এই সীমা অতিক্রম করলে পানি হয়ে যাবে সাবমেরিনের বড় শত্রু। শক্তিশালী ইস্পাত টাইটেনিয়ামের হালের তৈরি সাবমেরিন পানির প্রচণ্ড চাপ সইতে না পেরে চিরে চ্যাপ্টা হয়ে যায়।